ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। ভিডিওটি অনেক মানুষই দেখবেন, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমাকে ভালোবাসে তারা একটা করে লাইক করে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তাতে একটু রাগ হয়ে গেছিল। রাগের মাথায় কী সব বলে ফেলছি, ধুর, আজকের দিনটাই খারাপ। এই রাজ, চল বাসায় যাই। তারপর দুজন মিলে কলেজ থেকে বের হয়ে গেলাম। বাড়িতে গিয়ে শাওয়ারটা নিয়ে নিলাম। অনেক সময় ধরে আজ শাওয়ার নিলাম, এখন বেশ ভালো লাগছে। তারপর বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে ঘুমের রাজ্যে চলে গেলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লেগে গেল। ঘরে দেখলাম কোনো খাবারই নাই, এদিকে ক্ষুধাটাও অনেক লাগছে। পকেটে হাত দিয়ে দেখলাম অল্প কিছু টাকা আছে, তাই বাসার পাশের চায়ের দোকানে চলে গেলাম। চাচাকে বলে একটা চায়ের অর্ডার দিলাম। দোকান থেকে একটা পাউরুটি আর কলা নিয়ে খেতে থাকলাম। একটু পরে দেখলাম এই রাস্তা দিয়ে তানহা ওর কয়টা বান্ধবীর সাথে এদিকেই আসছে। এটা দেখে নিজেকে লুকাতে গেলাম, কিন্তু তার আগেই তানহা আমাকে দেখে ফেললো। তারপর ওর বান্ধবীদের সাথে কথা বলতে লাগলো। আচ্ছা শোনো, আমার একটু কাজ পড়ে গেছে। তোরা চলে যা এখন। তোদের সাথে আমি পরে কথা বলছি। তানহার বান্ধবীরা চলে যাওয়ার পরে তানহা আমার কাছে চলে আসলো। আমি দোকান থেকে বের হয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। কি নীল, তুমি এখানে এই চায়ের দোকানে কি করছো? আর এখন এই কলা পাউরুটি খাচ্ছ কেন? দুপুরের ভাত খাইছো তুমি? আসলে হয়েছে কি, দুপুরে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর বিকেলে ঘুম থেকে উঠে দেখি ঘরে কোনো খাবার নাই। পকেটে সামান্য কিছু টাকা ছিল, সেই জন্য হালকা কিছু খেয়ে নিচ্ছি। তোমাকে আমি বলছি যে আমরা খুব ভালো বন্ধু। এখন তোমার ভালো মন্দ এখন থেকে আমি দেখব। আচ্ছা এখন আমার সাথে চলো। আমি আবার এখন কোথায় যাব? তুমি তোমার মুখটা একটু বন্ধ রাখো তো। সব সময় শুধু আমাকে প্রশ্ন করো। আমি তোমাকে যেখানে নিয়ে যাব তুমি সেখানেই যাবে। আর বেশি কথা বললে তোমাকে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! কথায় কথায় শুধু ধমক দেয় আর শুধু ভয় দেখায়। আর কথা না বলে চুপ করে থাকলাম, কারণ বেশি কথা বললে এই রাগী মেয়েটা কি থেকে কি করে বসবে সেটা নিজেও জানি না। তানহা একটা রিক্সা ডাকলো, তারপর দুজন মিলে সেটাতে উঠে গেলাম। তানহার কথা শুনে চোখ দুইটা কপালে উঠে গেল, কারণ এই রেস্টুরেন্টে শুধুমাত্র বড়লোকেরা খাওয়া দাওয়া করে। তানহাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, কিন্তু তানহা তো আমাকে চুপ করে থাকতে বলছে, তাই চুপ করে থাকলাম। একটু পর আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দুজনে মিলে রিক্সা থেকে নেমে পড়লাম। তারপর তানহা রিক্সার ভাড়া মিটিয়ে আমাকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে তো আরও অবাক, ভিতরটা যেন রাজপ্রাসাদ। আরে তানহা, তুমি আমাকে এত বড় একটা জায়গায় নিয়ে আসলে, তোমার তো অনেক টাকা খরচ হবে। এই যে মামা, বিগ হাউস রেস্টুরেন্টে চলেন তো। এই তোমাকে না বলছি চুপচাপ করে আমার সাথে আসো। এত বেশি কথা বলো কেন তুমি, হ্যাঁ? আর টাকা খরচ হলে আমার হবে, তাতে তোমার কি? এখন এই টেবিলটাতে বসো, আর কি খাবে তাই বলো। আরে আমি কিছুই খাবো না, তুমি শুধু শুধু এরকম করছো। তোমাকে শেষবারের মতো করে বলছি, তুমি কিছু খাবে কি না? এই রে, এত রেগে যাচ্ছ কেন? আচ্ছা, তোমার যা পছন্দ হয় তুমি সেটাই অর্ডার করো। তারপর তানহা ওর নিজের মতো করে অর্ডার করলো। একটু পরেই খাবারগুলো চলে আসলো। এমনিতেই অনেক ক্ষুধা লাগছিল, তারপর এত ভালো খাবার দেখে পেটের ক্ষুধাটা আরও বেড়ে গেল। খাবারগুলো খুব মজা করে খেতে লাগলাম। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়ল, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই তানহা, তোমার আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আরে না, কিছু না, এমনিতেই তাকিয়েছিলাম। আচ্ছা তুমি আগে খাওয়া শেষ করো, তারপর আমার সাথে কথা বলো। সব খাবার শেষ করে ফেললাম। তানহা রেস্টুরেন্টের বিল মিটিয়ে দিল, তারপর আমাকে নিয়ে বের হয়ে হাঁটতে লাগলো। কিন্তু অবাক হলাম যে এটা তো আমাদের বাড়ি ফেরার রাস্তা নয়, তাহলে কোথায় নিয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই বলেছ। এটা আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়,
এই রাস্তাটা একটা পার্কে চলে গেছে, আর ওখানে একটা লেক আছে। ছোটবেলা থেকে খুশির সময়গুলো ওখানেই কাটিয়েছি, তাই আজকে তোমাকে সাথে নিয়েই যাচ্ছি। এই তানহা, এটা তো আমাদের বাড়িতে ফেরার রাস্তা নয়, তাহলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তানহার কথা শুনে আর না করতে পারলাম না, ওর সাথে রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম। একটু পর দুজনে মিলে পার্কে পৌঁছে গেলাম। পরিবেশটা দেখে আমার মনটা খুশিতে ভরে গেল, কারণ এটা খুব সুন্দর একটা জায়গা, আর লেকটার জন্য আরও সুন্দর দেখা যাচ্ছে। তানহা আমাকে নিয়ে একটা বেঞ্চে বসলো আর গল্প করতে থাকলো। আমরা অনেক ক্লোজ হয়ে বসে গল্প করতে থাকলাম। তানহাকে দেখতে খুব সুন্দর লাগছে, ওকে দেখে ক্রাশ খেয়ে এলাম। এখনই সঠিক সময় তানহাকে প্রপোজ করার, কিন্তু ফুল তো নাই। পকেটে হাত দিয়ে দেখি একটা কলম আছে। কলমটা বের করে তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। আগে তোমার আচরণের কারণে তোমাকে ঘৃণা করতাম, কিন্তু এখন তোমাকে ছাড়া যেন জীবনটা আর চলছে না। সব সময় তোমার কথা মনে পড়ে। তোমার ছোট ছোট শাসন আমার কাছে খুবই ভালো লাগে। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আরে তুমি কি করছো নীল? আমিও যে তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, আর এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আসল কথা বলতে কি জানো, মেয়েরা তাদের মনের কথা বলতে পারে না, তাই তো ছেলেদেরকেই প্রপোজ করতে হয়। আর আমিও এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কবে তুমি আমাকে প্রপোজ করবে। আর গাধা, এভাবে কলম দিয়ে কেউ কাউকে প্রপোজ করে নাকি? এটা তো জীবনের প্রথম দেখলাম। এতে আমি কি করতে পারি? আশেপাশে তাকিয়ে কোনো ফুল দেখতে পেলাম না, তাই তো উপায় না পেয়ে এই কলম দিয়ে প্রপোজ করলাম। হ্যাঁ, তোমার এইরকম বোকামি আর মিষ্টি কথাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে এইভাবে প্রপোজ করলে তো হবে না। এ বাবা, তাহলে কিভাবে প্রপোজ করব? এখন উঠে দাঁড়াও, কালকে কলেজে গিয়ে গোলাপ ফুল দিয়ে সবার সামনে আমাকে প্রপোজ করবে। আমি চাই না যে আমাদের ভালোবাসা শুধু আমরাই জানবো, পুরো কলেজ ক্যাম্পাস কালকে দেখবে যে আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা আমি লুকিয়ে রাখতে চাই না। তুমি কালকে আমাদের ভালোবাসার কথা সবার সামনে বলবে। আরে তানহা, এটা আবার কোনো বিষয় হলো নাকি? আমি তোমার জন্য সব কিছু করতেই রাজি আছি। হ্যাঁ, কালকে পুরো কলেজের সামনেই তোমাকে প্রপোজ করব। তুমি সঠিক সময়ে কলেজে চলে এসো, দুজনেই আমরা খুব খুশি। তারপর আরও কিছু সময় পার্কে কাটিয়ে বাসায় চলে আসলাম। মনের ভিতর আলাদা একটা অনুভূতি হচ্ছে। যাক, শেষ পর্যন্ত প্রিয় মানুষটিকে তো আপন করতে পারলাম। আমার আর কিছুই চাই না। কোনো মতে রাতটা পার করে দিয়ে সকালবেলায় কলেজে চলে গেলাম। একটা দোকান থেকে একটা গোলাপ ফুলের গোড়া নিয়ে নিলাম। তারপর কলেজে প্রবেশ করলাম। তখনই আমার সামনে তানহা চলে আসলো। আজকে তানহাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তারপর কলেজের সবাইকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কিছুক্ষণ দাঁড়িয়ে যান, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে থাকুন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি আমি। তারপর তানহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে, তানহা, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মনের কালি দিয়ে আমার মধ্যে ভালোবাসা শব্দটি লিখেছি। তোমার সমস্ত ইচ্ছা এখন আমাকে ঘিরে রয়েছে। তুমি এখন আমার স্বপ্নের রানী। তোমাকে ছাড়া আমি একটু বাঁচতে পারবো না। তানহা, আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। কি বললি তুই, ছোট লোকের বাচ্চা? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তো তোকে ভালোবাসি না, আর কখনো ভালোবাসবও না। নিজের চেহারা কখনো নিজে আয়নাতে দেখেছিস যে তোকে কেমন লাগে? তোর মতো একটা খ্যাতকে আমি ভালোবাসবো? তুই সেটা ভাবলি কি করে? তানহার কথাগুলো শুনে মাটিতে বসে পড়ে। তানহার কথা শুনে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। তানহা, তুমি কি বলছো এসব? এসব তুমি এমনি এমনি বলছো, তাই না? এসব তো তোমার মনের কথা নয়। বলো না তানহা, তুমি এতক্ষণ যা বললে সব কিছু মিথ্যা বললে। নীল উঠে গিয়ে তানহার হাত ধরে ফেলে। তানহা, তুমি আমাকে ভালোবাসো, এটা বলো না? কি রে ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কিভাবে আমার গায়ে টাচ করার? বলে পায়ের থেকে জুতা খুলে নীলের দুই গালে দুইটা বসিয়ে দেয়। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে তুই আমার গায়ে হাত তুলিস? আমার স্ট্যাটাস আর তোর স্ট্যাটাস দেখেছিস একবার?
আমার সাথে কি তোর কখনো মানায় বল? আর আমি তো তোকে কখনো ভালোই বাসি নাই। তোর কি মনে আছে যে তোর জন্য আমার বাবা আমাকে থাপ্পড় মেরেছিল? আরে আমার বাবা তো আমাকে কখনো ধমক দিয়েও কথা বলে নাই। আর তোর জন্য বাবা আমাকে 2টা চড় মেরেছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব। আর এইসব প্রেম তো সবকিছু একটা সাজানো নাটক ছিল। কিরে লিজা, তোর এদিকে আয়। তানহার কথা মতো ওর বান্ধবীরা এগিয়ে আসে। তানহা আবার বলতে লাগে, বলে তানহা ওর বান্ধবীদের সাথে চলে যায়। এই ছোট লোক শোন, আমার বান্ধবীদের সাথে যুক্তি করেছিলাম যে তোকে উচিত শিক্ষা দিব, নাহলে কি লিজাদের সাথে আড্ডা না দিয়ে তোর সাথেই দিতাম? এখন তো তোকে তোর প্রাপ্য দিয়েই দিয়েছি। আমার অপমানের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তুই তোর জায়গায় থাক এখন করে। এসবের পর মাটি থেকে যেন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। চোখের পানি ঝর্ণার মতো বেরিয়ে চলেছে, বুক ফেটে কান্না আসছে। এই কয়দিনে তানহাকে জীবনের থেকেও বেশি ভালোবেসে ফেলেছিল, কিন্তু তানহা যে তার সাথে এমন একটা কাজ করবে এটা কখনো ভাবতেই পারে নাই। চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। কলেজের সবাই নীলের দিকে তাকিয়ে হাসছে। তখনই রাজ এসে নীলকে বসা থেকে উঠায়, তারপর চোখের পানিগুলো মুছে দেয়। নীল রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দেয়। এই নীল, এখন একদমই কাঁদবি না। আমার তো সেই প্রথম থেকেই তানহার উপরে সন্দেহ হয়েছিল যে হঠাৎ করে আমাদের সাথে বন্ধুত্ব করে বসলো, নিশ্চয়ই কোনো প্ল্যান করে এসেছে। আরে তুই তো কলেজে মাত্র কয়েকদিন হলো এসেছিস, আর আমি যে এই কলেজে অনেক দিন ধরে আছি, আমি তানহাকে খুব ভালো করে চিনি। কিন্তু তুই যখন এত অপমান করার পরেও ওকে মেনে নিলি, তখন আমি তোর খুশির জন্য আর কোনো কিছুই বলি নাই। যাই হোক, এখন এসব কিছু ভুলে যা, নতুন করে জীবনটা শুরু কর, আর সবাইকে দেখিয়ে দে তুই কি পারিস আর কি না পারিস। আরে লিজা, আজকে আমি অনেক খুশি জানিস তো। এই খ্যাতটাকে শিক্ষা দিতে পেরে আমার যে কি ভালো লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছে, আর সেটার প্রতিশোধ খুব ভালো করেই নিলাম। আচ্ছা চল তোরা, ক্লাসের সময় হয়ে গেছে। মনে মনে বলে, আরে আমি তো দেখিয়ে দিব যে আমি কি পারি আর কি না পারি। আমি যে কলেজে ভর্তি হয়েছি ওই জন্য। একজন ওয়ান ম্যান আর্মি কমান্ডো কী পারে সেটা তো কয়দিন পরেই সবাই বুঝে যাবে। তবে এটা সত্যি যে আমি তানহাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া কেমন যেন একটা শূন্যতা বিরাজ করছে, কিন্তু এই মিশনের জন্য ওকে ভুলে থাকতেই হবে। তারপর যখন আমার পরিচয় দিব, তখন সবার চোখ কপালে উঠে যাবে। আচ্ছা রাজ, এখন ক্লাসে চলো, সময় হয়ে গেছে। তারপর দুইজনে মিলে ক্লাসে চলে গেলাম। অপরদিকে তানহা ওর বান্ধবীদের সাথে হাসিতে মেতে উঠেছে। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। ক্লাস শেষ হয়ে গেলে নীল আর রাজ বের হয়ে ওদের আড্ডা বসে, তারপর গল্প করতে থাকে। দেখ নীল, আজ যা কিছু হলো সব কিছু ভুলে যা। আর হ্যাঁ, বাসায় গিয়ে কিন্তু কোনো উল্টোপাল্টা করবি না। এই রাজ, তুই ঠিক কী বলতে চাইছিস রে? দেখ নীল, এর আগেও অনেক দেখেছি যে প্রেমে ব্যর্থ হলে সুইসাইড করে, তাই তোকে নিয়েও আমার ভয় হচ্ছে। তুই আবার এমন কিছু করে বসবি না কিনা। আচ্ছা রাজ, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? ওসব উল্টাপাল্টা কাজ যারা করে তারা একদম পাগল। নিজের জীবনকে নিজে শেষ করে দেওয়া কি এত সহজ নাকি? তোর কোনো চিন্তা নাই, আমি এমন কোনো কাজ করব না। আচ্ছা চল, এখন বাসায় চলে যাই। তারপরে দুজন মিলে বাসার দিকে রওনা দিই। নীল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নেয়, তারপরে একটানা বিকাল পর্যন্ত ঘুম দেয়। হঠাৎ করে নীল এবং ফোনটা বেজে ওঠে। স্যার, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। আপনার ফ্রেন্ড সিআইডি অফিসার রিশাকে যারা ভুল করে তুলে নিয়ে গিয়েছিল, তারা এখনও ম্যাডামকে ছেড়ে দেয় নাই। এদিকে সিআইডি টিম তো পুরোপুরিভাবে খোঁজ শুরু করে দিয়েছে। আমাদের কমান্ডো টিমের হেড আপনাকে দায়িত্ব দিয়েছে রিশা ম্যাডামকে মুক্ত করে নিয়ে আসার জন্য, সেটা যেভাবে হোক। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটা ছেলে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা। তারপর ফোনটা কেটে দিলাম। মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ল। আমি তো ভেবেছিলাম যে রিশাকে ওরা ছেড়ে দিয়েছে, কারণ ওরা আমাকে ধরতে এসেছিল। কি যে এখন করি? ওরা যে রিশাকে কোথায় নিয়ে গেছে সেটাও তো জানি না। হঠাৎ আমার ফোনের আননোন নাম্বার থেকে একটা ফোন আসে। ফোনটা রিসিভ করতে একটা মেয়ের গলা শোনা গেল। এই নীল, তুমি আমাকে বাঁচিয়ে নাও, এই সন্ত্রাসীরা আমাকে বন্দি করে রেখেছে।
কণ্ঠটা শুনে বুঝতে পারলাম যে এটা রিশা। এই রিশা, তুমি কোথায় আছো? জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। নীল, আমি বুঝতে পারছি না যে এই জায়গাটা কোথায়। আর এখানে অনেকগুলো লোক ড্রাগ স্মাগলিংয়ের কথা বলছে। নিশ্চয়ই বড় কোনো অপরাধের সাথে যুক্ত আছে এরা। আর আমার মনে হয় এরাই সেই ড্রাগনের লোক যাদের সম্পর্কে তোমাকে একটা সিডি দিয়েছিলাম। প্লিজ তুমি কিছু করো। এই রিশা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি এই সিমটাকে ট্রেস করছি। তারপর ফোনটা কেটে দিয়ে সিম অফিসে ফোন করলাম। ফোন করতেই ধরে নিল, এই শোনো, এখন এই নাম্বার থেকে যে সিমে কথা হয়েছে সেটার লোকেশন আমার এখনই চাই। তখনই সিমের লোকেশনটা দিয়ে দিল। তারপর আবার কমান্ডোর হেডকে ফোন করলাম। হ্যালো স্যার, আমার এখন একটা বিশেষ টিম দরকার। সময় হয়ে গেছে। ওই ড্রাগ স্মাগলিংদের ধরার ওদের ঘাঁটির খোঁজ আমি পেয়ে গেছি। স্যার, আমার মিশন কমপ্লিট হতে চলেছে। এখনই আপনি স্পেশাল একটা টিম পাঠান, ওদের চেলাপেলা ধরতে হবে। ওকে, ঠিক আছে, তুমি রেডি হও মাহফুজ। আমি তোমার জন্য একটা টিম পাঠিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে তৈরি হয়ে নিলাম। একটু পরেই কয়েকজন আমার ঘরে ঢুকে গেল। হ্যাঁ, এরাই আমার টিম। এখন এদের সাথেই কাজ করতে হবে। তারপর ওদের সবাইকে নিয়ে রিশার লোকেশনে রওনা দিলাম। লোকেশন অনুযায়ী একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। সবাইকে নিয়ে সেখানে চলে গেলাম। একটা পুরাতন বাড়ি দেখতে পেলাম, লোকেশনটাও ওখানেই দেখাচ্ছে। তারপর বাড়িটার কাছে চলে গেলাম। একটা ভাঙা জানালা দিয়ে দেখলাম 10 থেকে 12 জনের মতো বসে আছে। তারপর টিমদের বললাম, শোনো সবাই, এক এক করে চারদিক দিয়ে ঘেরাও করে ফেলো। তারপর যখনই সময় আসবে আমি সিগন্যাল দিব, আর তখনই তোমরা অ্যাটাক করবে। বলা মাত্রই সবাই ভাগ হয়ে গেল। তারপর সবাই একটা পজিশন নিয়ে অ্যাটাক করলাম। তখন ক্রিমিনালগুলো আমাদেরকে মারার জন্য এগিয়ে আসলো। টিম মেম্বারদেরকে ইশারা দিলাম মার্শাল আর্ট শুরু করে দিতে। মার্শাল আর্টের মায়ের খেয়ে ক্রিমিনালগুলো বেশিক্ষণ টিকে থাকতে পারল না। সবাই ব্যথায় গড়াগড়ি করতে লাগলো। তখনই ওদের দলের নেতাকে ধরলাম। স্যার, আমাকে মাফ করে দিন স্যার। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। এই কুত্তার বাচ্চা, আগে বল, রিসার্চ সিআইডি অফিসারকে কোথায় রেখেছিস? স্যার, এই ম্যাডাম উপরে আছে স্যার। আচ্ছা, চল এখন উপরে, বলে নেতাটাকে ধরে নিয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি রিসা মাটিতে পড়ে আছে, হাত পা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো খুলে দিলাম। এই রিসা, তুমি ঠিক আছো তো? হুম, আমি একদম ঠিক আছি। আর এই লোকগুলো ড্রাগ স্মাগলিংয়ের চেষ্টা করে যাচ্ছে, এদেরকে তুমি ছাড়বে না। নেতাটার কলার ধরে উঁচু করে ফেললাম। এই ড্রাগনের চামচা, ড্রাগন কোথায় বল? স্যার, আমি জানি না যে ড্রাগন কোথায়। ওকে আমরা কখনোই দেখি নাই স্যার। আমরা শুধু ওর সাথে ফোনে কথা বলি, তাছাড়া ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারি না। ওর যখন প্রয়োজন হয় তখনই শুধু আমাদেরকে ফোন করে বলে দেয়। তবে হ্যাঁ স্যার, সামনে এই শহরে যে কলেজটা আছে ওইখান থেকেই ড্রাগগুলো পাচার হবে, এটা আমি জানি। কিন্তু এর সাথে আর কার কার হাত আছে সেটা আমি জানি না। ওকে, ঠিক আছে, সেগুলো তো বের করেই নিব। তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে। এখন চল আমার সাথে। আর রিশা, তুমি তো ফোন করে আমার ঘুমটা হারাম করে দিয়েছিলে। আমি তো জানতাম যে এরা তোমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু যখন ফোন করে বললে যে তোমাকে ওরা আটকে দিয়েই রেখেছে, তখন তো মাথায় কিছুই ঢুকছিল না। তবে এখন তো তুমি সেফ আছো, আর আমিও তো তোমাকে রক্ষা করে বন্ধুত্বটা বজায় রাখতে পারলাম। তোমার সিআইডি টিমকেও জবাবদিহি করতে হবে না। বড় একটা ঝামেলা থেকে বেঁচে গেলাম। আচ্ছা, এবার চলো তোমাকে সেফলি সিআইডি টিমের হাতে দিয়ে আসি। তারপর ক্রিমিনালগুলোকে পুলিশের হাতে তুলে দিলাম। রিশাকে নিয়ে ওর টিমের হাতে তুলে দিলাম। সবাই তো আমাকে দেখে অবাক, সবাই আমার আসল পরিচয় জানতে চাইলো। তখন আমি তাদেরকে আমার কমান্ডোর পরিচয় আর মিশন সম্পর্কে জানালাম। তখন তারা আশ্বস্ত হলো। তারপর সবার কাছে থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় একা থাকায় তানহার ব্যবহারগুলো মনে পড়ে গেল। মনটা আবার অনেক খারাপ হয়ে গেল। যতই আমাকে অপমান করুক, জীবনের প্রথম তো তানহাকেই ভালোবেসেছিলাম। এখন একা থাকলে মনটা আরও খারাপ হয়ে যাবে।
তাই রাজকে ফোন দিলাম। হ্যালো রাজ, পার্কের পাশের নদীর ধারে আসতো। মনটা খুব খারাপ লাগছে। ফোনটা কেটে দিয়ে নদীর পাড়ে চলে গেলাম। একটু পরে রাজ এসে নীলের পাশে বসলো। দেখে নীল মন মরা হয়ে বসে আছে। কিরে নীল, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? তোর কি হয়েছে বলতো? সেই তান্হা অপমান করার পর থেকে তুই এভাবেই আসছিস। তুই ওকে ভুলে যা, না হলে আর কতদিন এভাবে নিজের মনকে কষ্ট দিবি? আরে ভাই, আমি নিজের মনকে কোনো কষ্ট দিচ্ছি না। আমি তো তানহাকে ভুলে থাকার চেষ্টা করতেছি, কিন্তু কিছুতেই ওর সাথে কাটানো সময়গুলো ভুলতে পারছি না। আমি ওকে আমার নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তানহা আমার সাথে যে শুধু ভালোবাসার নাটক করছে সেটা আমি বুঝতে পারি নাই রে রাজ। আমি ওর চালাকি ধরতে পারি নাই। এখন তুই ওই তান্হার কথা বাদ দে তো। ওর কথা শুনলেই এখন আমার রাগ হচ্ছে। আরে ভাই, মানুষ একটু অহংকারী হতেই পারে যদি তার বাবার টাকা থাকে, কিন্তু একজনের মন নিয়ে একটা মানুষ কীভাবে খেলতে পারে? আচ্ছা, এখন মন খারাপ করিস না, আমি তোর পাশে আছি সব সময়। এখন বাসায় চল, সন্ধ্যা লেগে গেছে। তানহা যে প্রতিশোধের জন্য আমার সাথে এইরকম করবে সেটা আমি কখনো ভাবতেও পারি নাই। ও হ্যাঁ, তাই তো, কখন সন্ধ্যা লেগে গেছে খেয়াল করি নাই। আচ্ছা চল, বাসায় ফেরা যাক। তারপর দুজন মিলে উঠে হাঁটতে শুরু করলাম। রাজকে বিদায় দিয়ে বাসায় চলে গেলাম। তারপর রাতের পড়াটা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই দেখি তানহা ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। আমি মাথা নিচু করে চলে আসলাম। এদিকে নীলকে দেখে হাসিতে মেতে উঠেছে, সাথে তানহার বান্ধবীরাও হেসে দেয়। দেখ লিজা, তোরা দেখ খ্যাতটা কেমন করে যাচ্ছে। ও ভেবেছিল যে আমি ওকে সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু বেচারা আমার প্রেমের ফাঁদে পা দিয়েই ভুল করেছে। এখন তো অতি দুঃখে দেওয়ানা হয়ে গেছে। ওর জন্যই বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, তোরা জানিস। সেদিন আমার খুব কষ্ট লেগেছিল, যেখানে আমার বাবা আমার সাথে কখনো জোরে কথাই বলে নাই। আমাকে খুব ভালোবাসে আমার বাবা, আমার চাওয়ার পাওয়ার কোনো বাদ রাখে নাই। কিন্তু ছোট লোকটার জন্য যে সেদিন কি হয়েছিল, আমাকে থাপ্পড় মেরে কতগুলো কথা শুনিয়ে দিল। তখন মনে হয়েছিল কষ্টে পড়ে যেটা ফেটে যাচ্ছে। এখন তো খুব সুখে আছি আমি, ছোট লোকটাকে দেখছি আর মজা নিতে পারছি। তানহা, আমার মনে হয় তুই অনেক বড় ভুল করেছিস। আমার নীলের ওপর কেমন যেন সন্দেহ হয়। ওকে তো এই এলাকাতে আগে কখনো দেখি নাই। কই থেকে এসে আমাদের কলেজে অ্যাডমিশন নিছে। আর সবচেয়ে বড় কথা হলো, নীল আর রাজ খুব ভালো বন্ধু হয়ে গেছে। নীল সব মেয়েদেরকেই খুব সম্মান করে রে তানহা। ওর মতো ভালো ছেলে আমি আর দেখি নাই। তুই ওকে এভাবে ঠকিয়ে ভালো একটা কাজ করিস নাই, পরে পস্তাতে হবে তোর। এখন তো নীল খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরে তুই ওর প্রেমে পড়ে আবার কষ্ট পাস না, কারণ নীল তোকে আর কখনোই গ্রহণ করবে না। লিজা, তুই আমাকে হাসালি। এখন তো দেখি তুই ওর গুণগান শুরু করে দিয়েছিস। তবে এটা ঠিক যে রাজের সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, আর রাজের স্ট্যাটাসের সাথে একমাত্র ওই ছোট লোকটারই মিলে যায়। ওইটা নিয়ে আমি কোনো চিন্তা করি না। আর তুই ওই যে বললি না যে খ্যাটটা খুব কষ্ট পাচ্ছে, আর ওকে কষ্ট দেওয়ার জন্য তো এতদিনের নাটকটা আমি চালিয়ে যেতে হয়েছে আমার। আরে ওকে কষ্ট দেওয়ার জন্য তো এতদিনের নাটকটা আমাকে চালিয়ে যেতে হয়েছে। আর আমি বাবার থেকে যে কষ্ট পেয়েছি সেটা ওই খ্যাটটার কষ্টের তুলনায় কিছুই না। ওকে যে এত ভালো বলছিস তুই, তুই কি জানিস যে এসব ছেলেরা মেয়েদেরকে দেখিয়ে দেখিয়ে সম্মান দেয় যাতে মেয়েরা ওদের প্রেমে পড়ে যায়। আর আমি কখনো আফসোস করব না এই ভেবে যে আমি ওকে ঠকিয়েছি। আরে ওর মতো ছেলেরা আমার চারপাশে সবসময় ঘুরে বেড়ায়, আর ওর মতো ছোট লোকের প্রেমে পড়বো আমি? লিজা, তুই বলতেও পারিস এক এক সময় এক এক কথা। ওর প্রেমেতে পরে তো দূরে থাক, ওকে তো আমার মনেই থাকবে না। কত ছেলেকে এভাবে শায়েস্তা করলাম, শুধু ওকে একটু বেশি করে ফেলেছি। তবে আমার কোনো সমস্যা হচ্ছে না বা খারাপ লাগছে না যে ওকে আমি কষ্ট দিয়েছি। আচ্ছা, এখন ক্লাসের সময় হয়ে গিয়েছে, চল ক্লাসে চলে যাই। তারপর তানহা আর ওর বান্ধবীরা মিলে ক্লাসে চলে যায়, কিন্তু গিয়ে দেখে ক্লাসে এখনো স্যার আসে নাই। আরে তানহা, দেখ নীল আর রাজ ক্লাসে একা বসে আছে। ক্লাসে তো কাউকে দেখি না। শয়তানি একটা হাসি দিয়ে বুঝলি রে লিজা, এটাই হলো কাতা ঘায়ে নুনের ছিটা দেওয়ার সময়। এখন ছোট লোকটার সাথে ভালো করে মজা নেওয়া যাবে। চল ওকে কিছু কথা শুনিয়ে আসি। রাজ আর নীল একা বসে আছে। রাজের সাথে গল্প করছি, হঠাৎ করে দেখি তানহা আর ওর বান্ধবীরা আসছে।
তখন মাথা নিচু করে রাখলাম। আমি জানি তানহা এসে এখন আমাকে রাগানোর জন্য কিছু কথা বলবে। এই রাজ, তানহা আসছে, দেখ। ওর সাথে কোনো প্রকার কথা বলবি না, শুধু চুপ করে থাকবি। দরকার হলে ওর সাথে আমি কথা বলবো। হাসতে হাসতে নীলের কাছে চলে আসলাম। কি রে ছোট লোক, এখানে বসে কি গল্প করছিস রে? ও বুঝেছি, ছ্যাঁকা খেয়ে সেই দুঃখগুলো ওই বন্ধুটার সাথে শেয়ার করছিস না রে। কিন্তু কি জানিস, তোর জন্য আমার কোনো রকম মায়া কাজ করছে না। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে থাপ্পড় মেরেছিল, সেটা অনেকগুলো কথা শুনিয়েছিল। যাই হোক, সেটা বাদ দিলাম। এতদিন ধরে তো আমার টাকা দিয়ে আমোদ ফুর্তি করেছিস। যাক, একদিক থেকে ভালোই হয়েছে। নিজের বাবার টাকায় তো আর জীবনে খেতে পারবি না, আমার বাবার টাকায় খেয়ে নিয়েছিস। তো এখন কি রাজের টাকা খাওয়ার চিন্তা করছিস নাকি? রাজ রাগের চোটে ওর চোখ দুইটা লাল হয়ে গেছে। আমি ইশারায় ওকে ঠান্ডা থাকতে বললাম, আচ্ছা তানহা, আপনার কি সারাদিনে আর কোনো কাজ নাই, নাকি একটাই কাজ যে আমাকে বিভিন্ন কথা বলে রাগানো? কিন্তু একটা কথা শুনে রাখুন, আপনি মনে করে থাকেন যে আমি আপনার কাছে থেকে ধোঁকা খাওয়ার পর একেবারে এলোমেলো হয়ে গেছি, তাহলে আপনি খুব ভুল ভেবে বসে আছেন। কারণ আমি এখন কোনো প্রকার ডিপ্রেশনে নাই, আমি সম্পূর্ণ খুশি আছি। আর হ্যাঁ, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যা ছিল সেগুলো ঘৃণার সাগরে ভাসছে, কারণ আপনি একজনের মন ভেঙে দিয়েছেন। কারোর ক্ষতি করলে তখন মাপ চাইলে পরবর্তীতে আবার মানিয়ে নেওয়া যায়, কিন্তু কারোর মন ভাঙলে সেটা এত সহজে জোড়া লাগানো যায় না। আপনি তো একজন প্রতারক, যে মানুষের মন নিয়ে খেলা করে। আপনি এখন এখান থেকে আসতে পারেন। আমি আপনার কোনো কথাই এখন শুনতে চাচ্ছি না। আমার কথাগুলো শেষ হতেই ক্লাসে স্যার চলে আসে। রাগের দৃষ্টিতে তুই আমাকে অনেক জ্ঞান দিয়েছিস এত সময় ধরে। এখন ক্লাসে স্যার চলে আসছে, নয়তো আমিও তোকে কিছু জ্ঞান দান করতাম রে ছোট লোক। আয় লিজা, চল গিয়ে বসি। মনে মনে হাসলাম, ওরে তানহা, তুমি তো এখন আমাকে চিনো নাই। যখন তোমার সামনে আর আসবো না, তখন তুমি বুঝবে যে কি হারিয়েছ। এখন এসব বাদ দেই। আমাকে যখন সামনে দেখবে না, তখন আমাকে পাওয়ার জন্য আফসোস করবে। ভালোবাসার নাটক করলেও তো আমার সাথে একান্ত সময় কাটিয়েছো, সেই কথাগুলো মনে পড়বে তোমার। তারপর ক্লাসের দিকে মনোযোগ দিলাম। স্যার ক্লাসে এসে পরীক্ষার তারিখটা বলে দিলেন। তোমরা সবাই শোনো, আগামী 2 সপ্তাহ পরে তোমাদের পরীক্ষা। সবাই ভালো করে প্রস্তুতি নেবে, কারণ এই পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষা। পরীক্ষাতেই তোমাদের মধ্য থেকে সেরা স্টুডেন্টকে বাছাই করা হবে। আর সামনের সপ্তাহে কলেজে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আর এতে আমাদের তানহার বাবাকে প্রধান অতিথি হিসেবে নিয়ে আসছি। তোমরা সবাই প্রস্তুতি নিয়ে নাও। অনুষ্ঠানটা সকাল 10টা থেকে শুরু হবে আর রাত 10টায় শেষ হবে। ক্লাস থেকে বের হয়ে রাজের সাথে আড্ডায় বসে আছি, তখনই তানহা আমাদের সামনে আসলো। কিরে রাজ, তোর না একটা বোন আছে, তুই এই খ্যাটটার সাথে কি বিয়ে দেওয়ার চিন্তা করছিস নাকি? বাহ, বলতে হবে ভালো চয়েস আছে তোর। তানহা, তুমি কিন্তু এবার তোমার সীমা অতিক্রম করে ফেলছো। মুখ সামলে কথা বলো কিন্তু। না হলে কি করবি তুই? এবার আর চুপ করে থাকতে পারলাম না। ওই তানহা, আপনার কি মাথার তার সব ছিঁড়ে গেছে নাকি? বেহুদা আমাদের সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসছেন। আপনার কি লজ্জা বলতে কিছুই নাই, নাকি সব লজ্জা শরম পানি দিয়ে গলিয়ে খেয়ে ফেলেছেন? আপনি এখান থেকে যান তো। এই রাজ, তুই চলে আয় তো এখান থেকে। যত সব পাগলের আড্ডাখানা এখানে। তানহা তখনই একটা কথা বলবে, কিন্তু তানহাকে সুযোগ না দিয়ে রাজকে নিয়ে চলে আসলাম। এদিকে রাগে গজগজ করতে লাগলো। কি আমাকে ওই খ্যাপটা পাগল বললো, মাথার তার ছেঁড়া বললো? ওরে, তোকে তো আবার উচিত শিক্ষা দিব। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম, তখনই ফোনটা বেজে উঠলো। হ্যাঁ বলো, কি খবর? স্যার, আমাদের টিম সব কিছুর খোঁজ নিয়ে নিয়েছে। ড্রাগ স্মাগলার ড্রাগন ওই কলেজ থেকে ড্রাগ পাচার করবে, আর সেটা করবে সামনের সপ্তাহে। আপনি নিশ্চয় জানেন যে আগামী সপ্তাহে একটা অনুষ্ঠান আছে আপনার কলেজে। ওখান থেকে একটা ট্রাকের সাথে ড্রাগগুলো নিয়ে যাওয়া হবে। আর ড্রাগন তো কলেজের প্রিন্সিপালের সাথে আগে হাত করে রেখেছিল, তাই কলেজ থেকে ড্রাগন সমস্ত ড্রাগ নিয়ে বের হবে। আর ড্রাগন তার গ্রুপটা পাল্টে নেবে, যাতে ওকে কেউ চিনতে না পারে। ড্রাগনের ছবি আমরা পেয়ে গেছি, আপনাকে মেসেজ করে দিচ্ছি। আপনি ড্রাগনকে ধরতে পারবেন স্যার।
এটা আমাদের বিশ্বাস। আর সাথে হাতে নাতে ও কলেজের প্রিন্সিপালকেও ধরবেন। আমরা ঠিক সময় আমাদের টিম নিয়ে কলেজে পৌঁছে যাব। ছেলেটার সাথে কথা বলে তো মনটা খুশিতে নেচে উঠল। আরেকটা মিশন আমার জয়ের কাছাকাছি। আমি হলাম ইউজিসি বা বাংলাদেশ আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অব দ্য ডিপার্টমেন্ট। এই ড্রাগনকে অনেকদিন ধরে পুলিশ ধরার চেষ্টা করছিল, কিন্তু সলভ হয় নাই। তাই আমাকে দায়িত্ব দেওয়া হয়। আগেই খবর ছিল যে এই কলেজে কিছু একটা করবে ড্রাগন, তাই তো এই কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম। আগামী সপ্তাহে পুরো কলেজ আমার আসল পরিচয় জানবে, আর তানহা আমার আসল পরিচয় জেনে নিশ্চয়ই আবার আমার কাছে আসতে চাইবে। কিন্তু সেটা তো আমি হতে দিব না, কারণ তানহা ভালোবাসার মর্ম বোঝে না। তানহা শুধু বুঝে কার কত টাকা। এখন শুধু অপেক্ষা আগামী সপ্তাহের কলেজের অনুষ্ঠানটার। তারপর রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম। বেশ ভালো লাগছে, কারণ একজন কমান্ডোর জীবনে একটা মিশনের সফলতা অনেক বড় উপহার বয়ে আনে, যা আমার জীবনে প্রায় প্রত্যেকবার এসেছে। কিন্তু বিশেষ করে এই মিশনের সফলতা, এসব চিন্তা করতে করতে কলেজে প্রবেশ করলাম। আর তখনই তানহা সামনে চলে আসলো। কি রে খ্যাত, তোর তো দেখছি লজ্জা বলতে কিছুই নাই। তোকে এত অপমান করি, তারপরও তুই বেহায়ার মতো কলেজে আসিস। নির্লজ্জ না হলে কি কেউ এমন করে নাকি? আচ্ছা তানহা, আপনি কি চান বলুন তো? আপনিও তো আর একটা বেহায়া। দেখছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই না, তারপরেও সেই নির্লজ্জের মতোই বারবার গায়ে পড়ে কথা বলতে আসেন। আর হ্যাঁ, আমার সাথে আপনি কথা বলেন কি জন্য? আপনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস তো এক না। আপনি কত বড় ঘরের সন্তান, আর আমি তো গাইয়া খ্যাত। আফসোস, খ্যাত আমাকে কেউ বলে না। আপনি আমাকে খ্যাত বললেন, আপনার রুচিবোধ আছে বলতে হবে। আর হ্যাঁ, একটা ভালো খবর আছে আপনার জন্য। আমি পরের সপ্তাহেই এই কলেজ থেকে চলে যাচ্ছি। এই অনুষ্ঠানটার পরে আর আপনাকে এই খ্যাতটার মুখ দেখতে হবে না। আরে, এটা তো আমার জন্য খুশির খবর, কারণ তোর মতো খ্যাত আমাদের কলেজে দরকার নাই। কেন যে তোকে এই কলেজে অ্যাডমিশন দিল সেটাই আমি বুঝলাম না। তুই তো আমাদের কলেজের মান সম্মান ডুবিয়ে ছাড়বি রে। দিন দিন তোর মতো খ্যাতগুলো এসে আমাদের কলেজটা ডুবিয়ে দিচ্ছে। তানহার কথা শুনে মুচকি হাসলাম। মেয়েটা আসলেই পাগল। মেয়েটা অনেক অহংকারী বটে, তবে মনটা অনেক ভালো। কাউকে একবার ভালোবেসে ফেললে সেই মানুষটার জন্য সব কিছু করতে পারবে। তারপর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলাম। তখন রাজ কলেজে আসলো। ওর সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। আচ্ছা রাজ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার হঠাৎ করে কী সিদ্ধান্ত নিলি ভাই? শোনো রাজ, আমাকে তো তানহা দেখতে পারে না, আর সামনে আমাদের পরীক্ষা, তাই একটু প্রস্তুতি নিতে হবে। আর আমি কলেজে আসলে তানহা প্রতিদিন আমাকে অপমান করে, তাই আমি আগামী এক সপ্তাহ কলেজে আসবো না। একেবারে অনুষ্ঠানের দিন আসবো, তারপরও মাঝে একদিন আসতে পারি। তুই যা ভালো মনে করিস নীল, তোর সিদ্ধান্ত তোর, এটা আমার কোনো বলার নেই। আমি জানি তান্না তোকে অনেক অপমান করে, আমার সামনে তো তোকে অপমান করে, তখন তো মনে হয় থাপ্পড় দিয়ে ওর দাঁত সব কয়টা ফেলাই দিই। আরে আরে ভাই, টাকা আছে বলে কি এরকম গরম দিতে হবে নাকি? আরে বাদ দে তুই তানহার কথা। আমারও মাথা খারাপ ছিল, তানহার মায়াজালে ফেসে গিয়েছিলাম। আমি তো বুঝতে পারি নাই যে তানহা আমার সাথে প্রতারণা করছে। যাই হোক, তাহলে আগামী সপ্তাহে দেখা হচ্ছে। আর এর মাঝে যদি কলেজে আসি তাহলে তোকে জানিয়ে দিব। এখন চল, ক্যান্টিন থেকে কিছু খেয়ে বাসায় চলে যাই। তারপর দুজন মিলে ক্যান্টিন থেকে খেয়ে নিই। নীল রাজকে বিদায় দিয়ে বাসায় চলে যায়। তারপর ফ্রেশ হয়ে ব্যায়াম করতে শুরু করে। একটানা বিকাল পর্যন্ত ব্যায়াম করে। ব্যায়াম করা শেষ হতেই মোবাইলটা বেজে ওঠে। নীল কল রিসিভ করে। হ্যাঁ আম্মু, কেমন আছো তোমরা? হ্যাঁ রে বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তো তুই সারাদিন তো বিজি থাকিস, তাই ফোন দিই না। বেশ কয়েকদিন পর আজকে তোর কথা খুব মনে পড়ছিল, তাই ফোন দিলাম। আরে আম্মু, খুব ভালো করেছো ফোন দিয়ে, না হলে আমি তোমাকে ফোন করতাম। তুমি কোনো চিন্তা করো না, আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে আমি বাসায় চলে আসতে পারবো। আমার এই মিশনটা শেষের দিকে। হ্যাঁ, সেটা তো আমরাও জানি, ওই জন্যই তো তোকে বিরক্ত করি না। তোর বোন তো মুখ ফুলিয়ে বসে থাকে, তুই আসলে বলে তোকে খুব মারবে, কারণ এতদিন তো ওকে ছাড়া কোথাও যাস না, তাই রেগে আছে, বসে আছে। এই রে, পেতনিটা সত্যি তাহলে রাগ করে আছে। আম্মু, আমি ওর সাথে কথা বলবো না। তুমি ওকে বলে দিও যে আগামী সপ্তাহে আমি বাসায় চলে যাব। এখন তাহলে রাখি, একেবারে বাসায় গিয়ে কথা বলবো।
তারপর ফোনটা রেখে দিলাম। এভাবেই দিনটা ভালো মতো কেটে যায়। পরদিন সকালে কলেজে গিয়ে দেখে নীল আসে নাই। রাত শুধু একা বসে আছে। কি রে, নীল তো এত দেরি করে না কলেজে আসতে, তাহলে আজকে ওর হলোটা কি? কি রে রাজ, তোর ছোট লোক বন্ধুটা আজকে আসে নাই? তানহার কথা শুনে সামনের দিকে তাকাই। তানহাকে দেখেই অস্বস্তি লাগে। আচ্ছা তান্না, তোমার কি আর কোনো কাজ নাই বলো তো? এই শুধু নীলের পিছনে পড়ে আসো কেন? আর তুমি তো ওকে ছোটো লোক বলো, তো আজকে আবার ওর খোঁজ করছো কেন? সূর্য আজকে আবার কোন দিকে উঠলো? না, সূর্য তো পূর্ব দিক থেকে উঠেছে, তাহলে কেসটা কি? দেখ রাজ, আমি কিন্তু তোর এইসব আজেরা ব্যাচল শোনার জন্য আসি নাই। তোর কাছে শুধু জানতে চেয়েছি যে নীল আসে নাই কেন। আরে নীল আসে নাই কেন সেটা বলতে তো তোমার কাছে আমি বাধ্য নই। যাও গিয়ে ওর কাছেই শুনে আসো যে আজকে কেন কলেজে আসে নাই। তোমার উপর কিন্তু আমার সন্দেহ হচ্ছে, তুমি কি আবার নীলকে সত্যি ভালোবেসে ফেললে নাকি? কিন্তু সেটাতে আর লাভ নেই, কারণ নীল তোমাকে আর গ্রহণ করবে না। ওই ছোট লোক ডাক্তার নীল, দুই ছোট লোক এক হয়ে আবার ফালতু কথা বলছে। আরে ওই খ্যাটটাকে আমি কেন, কোনো মেয়েই ভালোবাসবে না, আসছে আবার ভালোবাসার কাহিনী শোনাতে। আরে ওকে তো প্রতিদিন দোলাই করি, তো আজকে দেখলাম না তাই জিজ্ঞেস করতে আসলাম। তুই থাক এখানে, ছোট লোক কোথাকার। বলেই তানহা সেখান থেকে চলে গেল। তানার কাহিনী দেখে হেসে দিল। আসলেই মাথায় তার সব কয়টাই সেরা আছে। হ্যাঁ, তবে মনটা অনেক ভালো, বিপরীত দিকে দেমাগটা একটু বেশি। রাজের সাথে কথা বলে মুডটাই খারাপ হয়ে গেল। বলে কিনা আমি ছোট লোকটাকে ভালোবেসে ফেলেছি। আরে ওটাকে কোনো মেয়েই পাত্তা দিবে না। তারপর ওর বান্ধবীদের সাথে বসে আড্ডা দিতে থাকি, এইভাবে এই দিনটা কেটে যায়। পরদিন তানহা কলেজে আসে, বাট আজকেও নীলকে দেখতে পাই না। তানহার মনে তো একটু খারাপ লাগা কাজ করছে। কিরে খ্যাটটা কোথায় উধাও হয়ে গেল? কোনো সমস্যা হয় নাই তো আবার? ফুফ, আমি আবার ওকে নিয়ে ভাবছি কিছু। আমার মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ওই ছোট লোকটাকে নিয়ে এত ভাবতেছি কেন আমি? ওকে তো আমি ভালোবাসি না, তবু কেন বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে? আবার কলেজের চারপাশ একবার চোখ ঘুরিয়ে দেখে নেয়, না কোথাও তো নীল নাই। তানহা এমনভাবে চারদিকে তাকাচ্ছে, তখনই লিজা এসে হাজির হয়। কিরে তানহা, কাকে এত খুঁজছিস আর এত কি ভাবছিস? কখনো তো তোকে এমন করতে দেখি নাই। লিজার কথায় আটকে উঠে, ওই না তো, আমি কাউকেই খুঁজতেছি না। আজ এত কি নিয়ে ভাববো আমি? আমার কি কিছু চিন্তার আছে নাকি যে সেটা নিয়ে ভাববো আমি? কিছু একটা নিয়ে তো ভাবছিস, সেটা আমি শিওর। তবে আমি কিছু একটা আভাস পাচ্ছি। এই 2 দিন দেখতেছি যে নীল কলেজে আসে নাই, আর তুইও এই 2 দিন কি নিয়ে যেন চিন্তায় আছিস। শোন তানহা, তুই যতই নীলকে অপমান করিস না কেন, যতই ভালোবাসার নাটক করিস না কেন, বাট ওর সাথে কাটানো একান্ত সময়গুলো তোর এখন মনে করছে। নীলকে এখন তুই অনেক মিস করছিস, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই বলি কি, নীলকে আপন করে নে, দেখবি সুখী হবি। এই লিজা, তোর মাথা কি আসলে খারাপ হয়ে গেছে নাকি? আরে লিজা, আমি ওই খ্যাপটাকে কখনোই ভালোবাসি নাই, আর বাসবও না। তুই কি মনে করেছিস ওই একান্ত সময়গুলো আমার মনে পড়ছে? আরে কখনোই না। আর আমি ওই ছোট লোকটাকে 2 চোখেই দেখতে পারি না। সেটা দেখাই যাবে সময় হলে। আমি শিওর যে তুই একদিন তোর ভুলটা বুঝতে পারবি আর নীলকে আপন করতে চাইবি, কিন্তু তখন আর সেটা হবে না। ঠিক আছে, এখন এই বিষয় বাদ দিই, চল ক্লাসে যাই, তারপর দুজন মিলে ক্লাসের দিকে রওনা দেই। এদিকে নীল সমস্ত রকম প্রিপারেশন নেয় মিশনটার জন্য। এই 2 দিন বেশ ভালোভাবেই কেটেছে, বাকি দিনগুলো ভালোভাবে কাটতে থাকে। আরও 2টো দিন নীলের কেটে যায়, কিন্তু অপরদিকে তানহার মনে কেমন যেন খারাপ লাগা কাজ করছে। কিছু যেন একটা হারিয়ে ফেলেছে সে। সব সময় কিছু একটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সে বুঝতে পারছে না যে কি হয়েছে তার। 5 দিন পর নীল কলেজে যায়, তারপর রাজের সাথে আড্ডা দিতে থাকে। তানহা কলেজে এসে দেখতে পায় যে নীল এসেছে। মনের অজান্তেই মুখ দিয়ে আনন্দের হাসি বেরিয়ে যায়। তানহা বুঝতে পারে না যে নীলকে দেখে তার এমন ভালো লাগা কাজ করছে কেন। তানহা সেখানে বেশি সময় দাঁড়িয়ে না থেকে চলে যায়। নীল আর রাজ হেসে হেসে গল্প করতে থাকে। জানিস নীল, তান্না সেদিন তোর কথা জিজ্ঞাসা করেছিল, কিন্তু বুঝলাম না হঠাৎ করে তোর কথা জিজ্ঞাসা করেছিল কেন। এই ভাই, ওসব বাদ দে তো, তুই এখন আড্ডাতে। আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে চলে গেলাম। দেখতে দেখতে অনুষ্ঠানের দিনটা চলে আসলো।
আমিও পুরো রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে ঢুকে দেখি অনেক বড় আয়োজন করেছে। কলেজের সামনেই একটা মঞ্চ বসানো হয়েছে আর সবার জন্য চেয়ার দেওয়া হয়েছে। আমি রাজকে নিয়ে শেষের চেয়ারে বসে গেলাম। রাজ একটু অবাক হলো, কারণ সবার সামনে বসতে চাই, আর আমি ইচ্ছা করেই পিছনে বসলাম। আমি রাজকে ইশারা দিয়ে বললাম যে পরে বুঝিয়ে বলবো। ঠিক 10টার সময় অনুষ্ঠান শুরু হলো। প্রধান অতিথি হিসেবে তানহার বাবা আসলো, সাথে তানহাও ওর বাবার সাথে আসলো। কিন্তু প্রিন্সিপালকে কোথাও দেখতে পাচ্ছি না। নেমো হারামি মনে হয় ড্রাগের ডিল করতে ব্যস্ত। একটু ওয়েট করো মশাই, আজকে তোমার সব প্ল্যান শেষ। পাশেই তাকিয়ে দেখি আমার পুরো টিম ছদ্মবেশে এসেছে। আমি তাদের দিকে ইশারা দিয়ে অবস্থায় জানিয়ে দিল। একটু পরে প্রিন্সিপাল এসে বক্তৃতা দেওয়া শুরু করলো। সব কিছু ঠিকঠাক চলতেছিল, কিন্তু ঠিক 12টার সময় কলেজে 10টা ট্রাক প্রবেশ করলো। সবগুলোতেই অনুষ্ঠানের খাবার বোঝাই করা। আমার তো তখনই সন্দেহ হলো, খাবার আনতে আবার ট্রাক লাগে নাকি? নিশ্চয়ই এখানে গন্ডগোলটা আছে। ট্রাকগুলো সমস্ত খাবার নামিয়ে দিয়ে ভিতরের দিকে গেল। প্রায় আধা ঘন্টা পর আবার ফিরে আসলো। তখনই খটকা লাগলো, কারণ ট্রাকের তো চলে যাওয়ার কথা। ভিতরে গিয়ে এতক্ষণ কি করলো? তখনই দেখি একটা লোক প্রিন্সিপালের সাথে হাত মিলিয়ে মঞ্চ থেকে নেমে ট্রাকে উঠে গেল। প্রথম দেখাতেই চিনে ফেললাম, আরে এটা তো ড্রাগন, ছদ্মবেশ নিয়ে আসছে। তখনই চেয়ার থেকে উঠে গেলাম আর জোরে চিৎকার দিয়ে কমান্ড দিলাম, ইউজিসি টিম, এখনই আমাদের সময় দেশের সব থেকে বড় ড্রাগ স্মাগলারকে ধরার। সো কলেজের চারপাশটা সবাই ঘিরে ফেলো, যাতে ড্রাগন পালাতে না পারে। বলার সাথে সাথে সবাই কমান্ডোর পোশাক বের করে ফেলল। আমিও আমার খ্যাত মার্কা পোশাক খুলে ফেললাম। পিছন থেকে একজন এসে আমার গায়ে নীল কালারের কোট পরিয়ে দিল, সাথে সেফটি জ্যাকেট। আমার কমান্ড শুনে তো পুরো কলেজ হা করে তাকিয়ে আছে আমার দিকে। কেউ কিছুই বুঝতে পারছে না। রাজও আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর কমান্ডো টিম পুরো কলেজকে ঘিরে ফেলেছে। আমি মঞ্চে গিয়ে মাউথটা হাতে নিলাম। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমি আপনাদের কলেজে একটা গোপনীয় মিশনে এসেছিলাম। আমার পুরো নাম নিলয় চৌধুরী। আমি একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডোর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের কাছে খবর ছিল যে এখানে এই কলেজ থেকে ড্রাগ পাচার করা হবে। বাংলাদেশের সবথেকে বড় ড্রাগ স্মাগলার হলো ড্রাগন, আর এই কাজটার সাথে যুক্ত আছে এই কলেজেরই প্রিন্সিপাল সাহেব। তিনি ড্রাগ স্মাগলারদের সাথে জড়িত। একজন শিক্ষক হয়েও দেশ বিরোধী কাজ করতেছেন তিনি, তাই তাকে অ্যারেস্ট করা হলো। আর ওই যে ট্রাকের মধ্যে ড্রাগন বসে আছে। সো আমার মিশন আজকে এখানেই কমপ্লিট হলো। এটা আমার জীবনের সব থেকে বড় সৌভাগ্য যে দেশ বিরোধী কোনো শয়তানকে দেখতে পেরেছি। আমার কথা শুনে সবাই হা করে তাকিয়ে আছে। পুরো কলেজ যেন নিস্তব্ধ হয়ে গেছে। কমান্ডো টিম অ্যারেস্ট আওয়ার প্রিন্সিপাল। নীল অর্ডার দেওয়ার সাথে সাথে কয়েকজন মিলে প্রিন্সিপালকে অ্যারেস্ট করে নেয়। এইসব দেখে ড্রাগন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নীল দৌড়ে গিয়ে ড্রাগনকে ধরে ফেলে। ড্রাগনকে ধরেই মারতে থাকলাম। কী রে ড্রাগনের বাচ্চা, তুই ড্রাগ পাচার করবি না? আরে একমাত্র তোদের জন্য আমাদের দেশটা শত্রুদের নাগালে চলে যাচ্ছে। তুই তো ড্রাগ নয়, আমাদের দেশটাকেই বিক্রি করে দেওয়ার প্ল্যান করছিলি রে। কিন্তু আমাদের মতো দেশপ্রেমিক যারা এখনো বেঁচে আছে, তারা থাকতে তোদের মতো কুলাঙ্গাররা কিছুই করতে পারবে না। তারপর আমার টিমের হাতে ড্রাগনকেও দিয়ে দিলাম। এতক্ষণে মনে পড়ল কলেজের অনুষ্ঠানের কথা। সবাই তো খুব আগ্রহ নিয়ে বসেছিল অনুষ্ঠানটার জন্য। এখন আমাকেই সে আনন্দটা আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। দৌড়ে গিয়ে মঞ্চে উঠে মাউথটা হাতে নিলাম। প্রিয় অতিথিরা, আমি আসলেই দুঃখিত, কারণ আপনাদের এই অনুষ্ঠানটা আমার জন্য বিগড়ে গেল। কিন্তু কি করব বলুন, দেশের এরকম শত্রুকে তো আর ছেড়ে দিতে পারি না, এটাই আমার দায়িত্ব। কথাটা শেষ করতেই পুরো কলেজে হাততালি শব্দে মুখরিত হয়ে গেল। তারপর আস্তে আস্তে অনুষ্ঠানটা শুরু হলো। সবাই তো খুব খুশি,
তানহার বাবা আমাকে ডেকে নিয়ে নিজের কাছে বসালেন। এদিকে তানহা তো নীলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কী থেকে কী হয়ে গেল কিছুই তো মাথাতে ঢুকছে না। নীলকে কেন জানি খুব মিস করে এখন। কয়েকদিন যাবৎ নীল কলেজে আসছিল না, তাই তো তানহার যেন মনে হচ্ছিল কি যেন হারিয়ে ফেলেছে। তানহা নীলকে যতই ঘৃণা করতো না কেন, এই কয়দিনে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর তানহা ওর বাবার কাছে চলে যায়। অনুষ্ঠান শেষ হলে স্টেজ থেকে নেমে আসলাম, রাজ আমার কাছে দৌড়ে চলে আসলো। স্যার, আপনি এখানে একটা মিশনের জন্য এসেছেন, আর আমি আপনার সাথে কিনা এইরকম ব্যবহার করেছি? এই রাজ, তোর মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমি যতই কোনো অফিসার হই না কেন আমাকে তুই করে বলবি। হ্যাঁ, এটা ঠিক আছে যে আমি তোর থেকে বড়, কিন্তু সেটা কোনো ম্যাটার করে না। আমরা এখন খুব ভালো বন্ধু হয়ে গেছি, সো আমার নাম ধরে ডাকবি। ওকে ওকে, ঠিক আছে বস। তো বস, আপনি এই সিক্রেট কথাটা আমাকে বলতে পারছেন না তো? শুধু শুধু এতদিন ধরে ওয়েট করে কেন? আমিও তোকে সাহায্য করতে পারতাম, আর সেই প্রথম থেকেই নিজের পরিচয়টা গোপন করে গেছিস। আরে রাজ, এটা আমাদের কমান্ডোদের নিয়ম। আমি হলাম একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো। নিজেদের পরিচয় সম্পূর্ণ গোপন করে মিশনে নামতে হয় আমাদের, আর মিশন শেষ না করা পর্যন্ত আড়ালেই থাকি। এখানে এসে তো তুই আমার সাথে প্রথম বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলি। জানিস, তখন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ কোনো খ্যাত মানুষের কেউ বন্ধু হয় না। আমি পরীক্ষার আগের দিন পর্যন্ত এখানে থাকব, তারপর চলে যাব। ততদিন তোর সাথে পুরো এলাকাটা ঘুরে বেড়াবো। আচ্ছা, এখন চল তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তারপর নীল আর রাজ মিলে বেরিয়ে পড়ে, নিজের বাবার সাথে বাড়িতে চলে যায়। তারপর রুমে গিয়ে বিছানায় বসে পড়ি। কিছুতেই মাথাটা ঢুকছে না। নীলকে খ্যাত ছোট লোক বলে এত অপমান করলাম, ওকে কি না কি ভেবেছিলাম, আর কি বের হলো ওর পরিচয়। তানহা কিছুই বুঝতে পারছে না, তাই বাবার কাছে চলে যায়। গিয়ে দেখে বাবা রুমেই বসে আছে। আচ্ছা বাবা, তোমার কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ মা, কি জানতে চাস বল। বাবা, নীল তো একটা খ্যাত আর ছোট লোক, ওকে আমি পছন্দ করতাম না, সবসময় ওকে অপমান করতাম, কিন্তু আজকে তো কিছুই বুঝতে পারলাম না। আর সেদিন ওই ছোট লোকটার জন্য আমাকে থাপ্পড় পর্যন্ত মারলে। এই তানহা, তুই কাকে খ্যাত বলছি? তুই কি শুনতে পাস নাই যে নীল কি বলল তখন? আরে নীল হলো একজন আন্ডারগ্রাউন্ড কমান্ডো, এখানে এই মিশনে আসছিল। আমার কাছে আগেই একটা ফোন এসেছিল যে এখানে নীল আসবে, ওর সমস্ত দায়িত্বের জন্য আমি নেই। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে আমি চিনতাম না। পরে যখন তোর কথা মতো কলেজে ওকে অ্যারেস্ট করতে গেলাম, তখন আমার ফোনে একটা ফোন এসেছিল। আর ফোনের ওপাশে কে ছিল জানিস? আমাদের দেশের প্রধানমন্ত্রীর কমান্ডো প্রধান, যে কিনা এই মিশনটা নিয়ে কাজ করেছিল। আমাকে বলল, যদি এমপির দায়িত্বটা হারাতে না চাও তাহলে এই ছেলেটাকে ছেড়ে দাও। আর আমার কাছে নীলের পরিচয় বলে দিল। তখনই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, আর তোর উপর খুব রাগ হয়েছিল, তাই তো চর মেরেছিলাম। বাবা, তুমি কি বলছো এসব? বাবার কথা শুনে যেন তানহার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কপালে ঘাম জমতে শুরু করে। বাবার এক একটা কথা শুনে বড় বড় ধাক্কা খেতে থাকে। কিন্তু বাবা, আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। সেদিন তো কলেজে নীল কোনো দোষ করেছিল না, আমি ওকে বিরক্ত করেছিলাম। তারপর তোমাকে মিথ্যা বলে পুলিশ আনি, কিন্তু তুমি যখন ওর জন্য আমাকে চড় মারলে তখন আমার খুব রাগ হয়ে গেছিল। আমি অহংকারে ফেটে পড়েছিলাম, তাই প্রতিজ্ঞা করেছিলাম যে ওকে শাস্তি দেব। তাই পরে ওর সাথে প্রেমের নাটক করা শুরু করি, আর ওকে আমার মোহে আবদ্ধ করে ওর জীবন থেকে সরে যাই। আমি অনেকগুলো ভুল করেছি আর অন্যায় করেছি। আগে ওকে দেখতে পারতাম না, কিন্তু এখন নিজের অজান্তেই ওকে ভালোবেসে ফেলেছি। কিন্তু নীল কি এখন আমাকে মেনে নেবে? কারণ ওর মনটা তো আমি ভেঙে দিয়েছি। সেটা আমি জানি না রে তানহা, তবে একটা বিষয় জানি। নীল খুব ভালো ছেলে, সবার সাথে ভালো করে মিশে যেতে পারে, সবাইকে খুব ভালো সম্মান দেয়। এই যুগে এরকম ছেলে আরেকটা মেলে না সহজে। আর তুই তো ওর মনটাই ভেঙে দিয়েছিস, কারণ মন ভাঙলে সহজে সেটা জোড়া লাগে না। হ্যাঁ, যদি পারিস তাহলে পায়ে ধরে ক্ষমা চাইবি, এখানে আমার কিছু বলার নেই। বাবা, আমি জানি যে নীল আমাকে মেনে নিবে না, কারণ এখন নীলও আমাকে অবহেলা করে চলে। আমি ওকে ছাড়া এখন বাঁচতে পারবো না। বলে রুমে চলে যায়, বিছানায় শুয়ে কাঁদতে থাকে। এটা আমি কি করলাম? নীল এত বড় একজন মানুষ হয়েও কখনো নিজের অহংকার দেখালো না। ইচ্ছে করলেই তো আমার থেকে প্রতিশোধ নিতে পারতো, কিন্তু সেটা নীল করে নাই। বরং মাথা নিচু করে আমায় সহ্য করে গেছে, আমার অপমান সহ্য করে গেছে। এখন আমি নীলকে ছাড়া তো বাঁচতে পারবো না। মনের অজান্তে ওকে ভালোবেসে ফেলেছি।
এখন ওকে ছাড়া শূন্যতা বিরাজ করছে বলে কাঁদতে থাকে। একসময় ঘুমিয়ে যায়। এদিকে নীল বাসায় গিয়ে ল্যাপটপ অন করে, তারপর নেট থেকে ওর আম্মুকে ফোন করে। আম্মু, কেমন আছো তোমরা? সত্যি তোমাদের সাথে অনেক দিন পর কথা হচ্ছে। আরে আমরা তো অনেক ভালো আছি। তো তোর মিশনের কি অবস্থা? আম্মু, এইটা তো অনেক বড় খুশির একটা ব্যাপার, কারণ আজকে আমার মিশনটা কমপ্লিট হয়েছে। কিন্তু আমি ভাবতে পারছি না যে কলেজের প্রিন্সিপাল এই ড্রাগ স্মাগলিংয়ের মতো জঘন্য অপরাধ করছে। শিক্ষকরা যদি এগুলো করতে পারে তাহলে দেশের অবকাঠামো কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? কি বলিস কি তুই? একজন কলেজের টিচার হয়ে এই অন্যায় কাজ করছে, ওকে তো ফাঁসির দড়িতে ঝুলানো উচিত। আরে আম্মু, ড্রাগনকে অ্যারেস্ট করে ফেলেছি, যে কিনা সমস্ত নাটের গুরু। সমস্ত ড্রাগ তো ওর হাত দিয়ে পাচার হয়, ওটাকেই আমি ধরে ফেলেছি। আর হ্যাঁ, বাসায় আগামী সপ্তাহে চলে আসছি। কোনো টেনশন করো না। এখন ফোনটা রাখি, পরে কথা বলবো। তারপর ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে কলেজে চলে গেলাম, কিন্তু আজকে কোনো ক্লাস করার জন্য না, আজকে সবার সাথে পরিচিত হওয়ার জন্য। কলেজে গিয়ে দেখি রাজ আমার আগে এসে বসে আছে। ওকে দেখে খুব খুশি হলাম। তারপর ওর পাশে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। কলেজের ছেলেমেয়েরা এসে আমার সাথে পরিচিত হয়ে গেল। সবার সাথেই হাত মিলালাম। এখন একটা বিষয় মনে হলো, যখন নিজের পরিচয়টা দেই নাই তখন কেউ কথা বলতে আসে নাই, কিন্তু এখন আমার পরিচয় জেনে সবাই কাছে চলে আসলো আর সম্মান জানাচ্ছে। কি আজব দুনিয়া রে। রাজ আর নীল বসে গল্প করতে লাগলো আর হাসাহাসি করতে থাকলো। এদিকে তানহা কলেজে এসেই দেখলো যে নীল বসে আছে। তানহা মুচকি হেসে দিল, নীলের কাছে এসে বসে পড়ল। কেমন আছো তুমি নীল? তানহার এইরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হলো তানহা, তুমি এইরকম গায়ের সাথে মিশে বসলে কেন? আরে তুমি তো আমার বয়ফ্রেন্ড, দুজন দুজনকে খুব ভালোবাসি। তো তুমি এমন করছো কেন? তুমিও তো আমাকে অনেক ভালোবাসো। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কই থেকে এসে গায়ের সাথে মিশে বসেছো, আবার অধিকার খাটাচ্ছ? তোমার জন্য আমার মনে এখন কোনো জায়গা নাই। তুমি আমার আগে থেকেই মন ভেঙে দিয়ে বসে আছো। নীল, আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও তোমাকে দেখতে পারতাম না। এই সব করেছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন তোমাকে ছাড়া কোনো কিছু চিন্তা করতেই পারছি না। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। সেটা সম্ভব নয়। তোমার উপর থেকে সমস্ত বিশ্বাস উঠে গেছে আমার। তোমাকে এখন আমার একটু বিশ্বাস হয় না। তুমি আমার মনটা কেড়ে নিয়ে কাচের মতো ভেঙে ফেলেছ। এখন আমার থেকে সরে যাও বলে উঠে দাঁড়ালাম। তখনই পায়ে পড়ে যায়। নীল, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। নিজের পাটা ছাড়িয়ে নিয়ে রাজের সাথে চলে আসলাম, কারণ এসব কাহিনী দেখার সময় আমার নাই। এসব অনেক দেখেছি। আমাকে আবার নতুন করে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো সেই সুযোগ আর দিব না। রাজকে নিয়ে নদীর তীরে চলে আসলাম। তারপর দুজন বসে পড়লাম। আচ্ছা রাজ, মানুষকে এই পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না নাকি? আমি যখন সাধারণভাবে ছিলাম তখন আমাকে কোনো পাত্তাই দেয় নাই, কত কিছু বলে অপমান করেছে। আর এখন যেই না আমার পরিচয় জেনেছে, তখনই আমার কাছে ভালোবাসার দাবি নিয়ে চলে এসেছে। নীলরে দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থ ফুরিয়ে গেলেই সে ছেড়ে চলে যাবে। তার না তো সেটা ব্যতিক্রম কিছুই করে নাই, তোর সাথে ভালোবাসার নাটক করে চলে গেছে। আচ্ছা এখন চলো বাসায় চলে যাই। তারপর দুজন বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। তানহা আমার কাছে অনেকবার এসেছে, কিন্তু আমি ওকে পাত্তা দেই নাই। তারপর পরীক্ষার দিন চলে আসলো, কলেজে চলে গেলাম, কিন্তু তানহাকে কোথাও দেখতে পারলাম না। কি ব্যাপার, কি হয়েছে? তানহা তো কখনো দেরি করে কলেজে আসে না, কিন্তু একটু পরেই কলেজে একটা কালো কালারের গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে একটা মেয়ে নামলো। প্রথমে তো চিনতে পারলাম না, তবে একটু পরেই তো চোখ চরক গাছ। আরে এটা তো তানহা। নিজের শরীরের একই অবস্থা করছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা যেন শুকনো কাঠ হয়ে গেছে। তানহা আমার দিকে একবার তাকালো, চোখের চাহনিতে অসহায়ের ছাপ,
কিন্তু আমি ওর চোখে চোখ রাখতে পারলাম না। মাথাটা নিচু করে ফেললাম। তারপর তানহা পরীক্ষার হলে প্রবেশ করলো। তারপর রাজকে পরীক্ষার হলে চলে যেতে বললাম। পরীক্ষাটা হয়ে গেলে রেজাল্টের পর চলে যাব বাড়িতে। সেই কয়দিন এখানেই রাজের সাথে থাকব। শিক্ষকরা আমাকে নিয়ে গেস্ট রুমে বসালেন। তারপর সমস্ত খাবারের আয়োজন করলো। আমি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমার মোটেও ক্ষুধা নাই। এসব কি এখন আমি খেতে পারবো নাকি? আরে স্যার, আপনারা কি করছেন এগুলো? আমি তো এসব কিছু খেতে পারবো না। পেট একদম ভর্তি হয়ে আছে। আরে আপনি কি বলছেন? এগুলো আমরা তো সামান্য কিছু আয়োজন করেছি, বেশি কিছু করতে পারিনি। প্লিজ, আপনারা আমাকে নিজের ছেলের মতো ভাববেন। আমি আপনাদের চেয়ে অনেক ছোট। আমি অফিসার হতে পারি, কিন্তু আপনাদের মতো সম্মানিত না। আমি এখন এতগুলো খাবার কেমন করে খাবো তাই বলেন? কিন্তু কোনো কিছু বলেই শিক্ষকদের থামানো গেল না। জোর করেই আমাকে খাইয়ে দিল। তারপর আমার সাথে বসে গল্প করতে থাকলো। পরীক্ষা শেষ হয়ে গেলে রাজের সাথে ক্যাম্পাসে এসে দাঁড়ালাম। নীল, আমি তোমাকে একটা কথা বলতে চাই, প্লিজ না করো না। তখনই তানহা পরীক্ষা শেষ করে বাইরে বের হয়ে আসলো। চেহারা অনেক খারাপ হয়ে গেছে। নিজের শরীরের প্রতি মনে হয় যত্ন নেয় না। হঠাৎ দেখে আমার দিকে আসছে, আমার সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ, কি বলবেন তাড়াতাড়ি বলুন। তবে হ্যাঁ, ওই প্রেমের নাটক আর আমার কাছে করতে আসবেন না। আমি মিশনটা শেষ করার আগেই আপনার মিথ্যা প্রেমের মোহনাতে ভেসে গিয়েছিলাম, কিন্তু আপনি সেই ভুলটা নিজে থেকেই ভেঙে দিলেন। আমি তো আপনাকে খুব ভালোবেসেছিলাম। আপনাকে ছাড়া কোনো কিছু চিন্তাই করতে পারতাম না। তবে কেন আমার এই সরল মনটা নিয়ে খেলা করলেন আপনি? আর নিজের চেহারার এটা কি হাল করেছেন? যত্ন নেওয়া কি একদম ভুলে গেছেন নাকি? আপনি তো এই কলেজের টপ সুন্দরী, তো হঠাৎ করে আপনার হলোটা কি? নীলের কথাটা শুনে শুকনো মুখে একটা ম্লান হাসি দেয়, যেখানে কষ্টের ছাপ রয়েছে। আচ্ছা নীল, তুমিই বলো, আমি যার জন্য নিজেকে সাজিয়ে রাখবো, যার জন্য নিজের শরীরের যত্ন নিব, সেই যদি আমার কাছে না থাকে, তাহলে কার জন্য এসব করব? হ্যাঁ, এটা ঠিক বলেছো যে আমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতাম, কিন্তু এখন তো তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য ব্যস্ত থাকি, তাই আর শরীরের যত্ন নেওয়া হয় না। কিন্তু আমার ভালোবাসার মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, আপন হতে পারছি না। লিজা ঠিকই বলেছিল, যেদিন ভালোবাসার মানুষটার মর্ম বুঝবো, তখন সে হারিয়ে গেলে আর ধরতে পারবো না। আর এখন তোমার সাথে ঠিক এটাই হয়েছে। আমি তো এখন নিজেকে ফিল করতে পারি না, মনে হয় দুনিয়া থেকে অল্প দিনেই হারিয়ে যাব। আর এখন শেষ একটা কথাই বলে যাচ্ছি, আমি তোমাকে খুব ভালোবাসি আর তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমার মনে আঘাত করেছি, তাই মেনে নিচ্ছ না। যেদিন আমি হারিয়ে যাব সেদিন নিশ্চয়ই তুমি আমার জন্য কাঁদবে। এটাই আমার শেষ কথা। আশা করি তোমাকে আর ডিস্টার্ব করব না। ভালো থেকো বলে একটা ম্লান হাসি দিয়ে চলে গেল। তানহার কথা শুনে এক পা নড়তে পারলাম না, কারণ ওর শেষের কয়েকটা কথা কানের মধ্যে বাজতে লাগতো। সত্যি তো, আমি তানহাকে এখনো অনেক ভালোবাসি, কিন্তু কিছু একটা আমাকে ওর থেকে দূরে রেখে দিয়েছে। মনে হয় আমার মনটা এখনো ওর উপর রাগ করে আছে। তবে সত্যি বলতে তানহা অনেক চেঞ্জ হয়ে গেছে। যাক, সেটা পরে দেখা যাবে। এখন বাসায় গিয়ে বিশ্রাম করা যাক। রাজকে বাসায় পাঠিয়ে দিয়ে নিজে বাসায় চলে গেলাম। এভাবেই কয়েকটা দিন চলে গেল। পরীক্ষা শেষ হয়ে গেছে। এর মধ্যেই কলেজে নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়েছে, আর অল্প কয়েকদিনের রেজাল্ট বের হবে। আমাকে বিশেষ অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে। পরিবারের সাথেও অনেক দিন হলো দেখা হয় না, তাই ওদেরকেও বলেছি এখানে চলে আসতে। সব মিলিয়ে অনেক খুশি লাগছে। বিকেলবেলায় রাজকে ফোন দিয়ে একটা পার্কে আসতে বললাম। তারপর নিজে তৈরি হয়ে গেলাম। পার্কে গিয়ে দেখি রাজও আসছে। রাজকে দেখে তো নিজেই ফিদা হয়ে গেলাম। আজকে ওকে খুব সুন্দর লাগছে। কিরে রাজ, আজকে তো তোকে হিরো লাগছে রে। এই হয়েছে, আর পাম দিতে হবে না। তুই কি কম সুন্দর নাকি? চল এখন কি এক জায়গায় বসি। আচ্ছা নীল, আমার কিন্তু তানহাকে দেখে অনেক খারাপ লাগছে। তানহা কিন্তু সত্যি অনেক পরিবর্তন হয়ে গেছে, সত্যি তোকে ভালোবাসে। আর ওর শরীরের অবস্থা দেখছিস? হ্যাঁ, তানহাকে এখন আমি অনেক ভালোবাসি, তবে কি জন্য যেন ওকে আপন করে নিতে পারছি না আমি। ওকে দেখে তো আমারও অনেক খারাপ লাগছে, তবে ভাবছি আপন করে নিব। বলছিস তো যে ওকে আপন করে নিবি, তবে দেখিস যেন দেরি না হয়ে যায়। ও
ওর যা অবস্থা দেখলাম সেটাতে দুনিয়া থেকেই মনে হচ্ছে হারিয়ে যাবে। তুই ওকে খুব তাড়াতাড়ি আপন করে নি। হ্যাঁ, সেটা দেখব। জানিস, আমার পরিবারকে এখানে নিয়ে আসতেছি। তোদের রেজাল্টের দিন তো পুরো পরিবার সহ আমি উপস্থিত থাকব। খুব মজা করব দুজনে মিলে। আর তানহার বাবাকেও তো ইনভাইট করা হয়েছে। রাজের সাথে আরও অনেক সময় গল্প করলাম। খুব সুন্দর ছিল মুহূর্তটা। সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম। এভাবেই কেটে গেল আরও 2 দিন। কালকে কলেজে রেজাল্ট দেবে। নতুন একটা হোটেলে উঠেছি। আজকে রাতের জন্য রাতে বিছানায় বসে ফেসবুকিং করতেছিলাম। হঠাৎ দরজার কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখি আব্বু আম্মু আর আমার বোন যারা চলে এসেছে। আমাকে দেখেই তো পাগলিটা জড়িয়ে ধরল। কেমন আছিস তুই ভাইয়া? হ্যাঁ রে কিউটি, আমি খুব ভালো আছি। তো তুই কেমন আছিস? ভাইয়া রে, এখন খুব ভালো থাকবো, কারণ আমি তোকে পেয়ে গেছি। তোকে আজ খুব করে চালাবো। আর একবার শুধু বাসায় যা, তোরে বিয়ে কেমন করে দিতে হয় সেটা খুব ভালো করে জানি আমি। আহা, আচ্ছা যা ইচ্ছা হয় করবি। দেখ তো বাবা মাকে বাইরে দাঁড় করিয়ে দিয়ে রাখছি আমরা। বাবা মা তোমরা ভিতরে আসো। আমার বোনটাকে পেয়ে তোমাদের কথা তো ভুলেই গিয়েছিলাম। তারপর সবাইকে ভিতরে নিয়ে আসলাম। আরে ভাইয়া, হোটেলটা তো আমার খুব পছন্দ হয়েছে, এটা কিনে ফেল, তাহলে আর আমার থাকার জন্য কষ্ট করতে হবে না। আরে পাগলি, আমাদের বাড়িটা তো খুব সুন্দর করে করেছি। তাছাড়া প্রত্যেকটা রুম তোর মন মতো করে সাজিয়েছি। তারপরও যদি বলিস তাহলে আরো ভালো করে সাজিয়ে দিব। না রে ভাইয়া, আমার এত কিছু লাগবে না। যা দিয়েছিস সেটাই আমার জন্য অনেক কিছু। আমার আর কিছুর প্রয়োজন নেই। এখন চল তো সবাই মিলে গল্প করি। তারপর সবাইকে নিয়ে গল্প করতে থাকলাম। আমাকে অনেক দিন পর কাছে পেয়ে গল্প যেন থামতেই চাইছে না। অনেক সময় পর্যন্ত গল্প করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর সবাই ঘুমিয়ে গেলাম। সকালবেলায় সবাইকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাজকে ফোন করে দিলাম যেন তাড়াতাড়ি আসে। তারপর কলেজে পৌঁছে দেখি অনেক বড় আয়োজন করেছে। 2টা চেয়ার দেখলাম, বিশেষ করে সাজিয়ে রেখেছে নিশ্চয়ই আমার আর তানহার বাবার জন্য। কলেজে এতক্ষণে প্রায় সবাই চলে এসেছে। শিক্ষকরা আমাকে দেখে স্টেজে নিয়ে গেলেন আর আমার পরিবারকে সামনের চেয়ারে বসানো হলো। একটু পরেই কলেজ গেট দিয়ে কয়েকটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে তানহার বাবা বেরিয়ে আসলো, সাথে সাথে তানহাও আছে। শিক্ষকরা গিয়ে তানহার বাবাকে স্টেজে নিয়ে আসলেন। তানহা গিয়ে স্টুডেন্ট চেয়ারে বসলো। তারপর প্রিন্সিপাল মাউথ হাতে নিলেন। আজ আমাদের কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে সমস্ত স্টুডেন্টদের মেধা যাচাই করা হবে। ইতোমধ্যে আমাদের কলেজে একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছে, যে কারণে আমরা সব শিক্ষকগণই লজ্জিত। আমার আগের যে প্রিন্সিপাল সাহেব, তিনি ড্রাগ স্মাগলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন, যেটা কেউ কোনো শিক্ষকের কাছ থেকেই আশা করে না। তবে আজকে এখানে 2জন সম্মানিত ব্যক্তি বসে আছেন। একজন দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আনোয়ার সাহেব, আর অপরজন হলেন আন্ডারগ্রাউন্ড কমান্ডো হেড অফিস দ্য ডিপার্টমেন্ট নীল চৌধুরী। নীল তো একজন দেশের সেবক। আমরা তাকে অন্তর দিয়ে সম্মান করি, কারণ সে একজন বড় অপরাধী ড্রাগ ডিলারকে অ্যারেস্ট করেছে। আমি আর কথা বাড়াবো না, আমি ছাড়াও এখানে আমার অনেকে কথা বলবে। এই বলে মাইক্রোফোনটা রেখে দেয়। আমাকে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়। তারপর কিছু কথা বললাম। সবাইকে উদ্দেশ্য করে কথা বলা শেষ করে বসলাম। তখন আনোয়ার সাহেব নিজের হাতটা আমার দিকে বাড়িয়ে দিলেন। হ্যান্ডশেক করে নিলাম। আনোয়ার সাহেব সব কিছুতেই আমাকে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু আমার সাহায্য নেওয়ার প্রয়োজন হয় না। তারপর আনোয়ার সাহেবের সাথে কিছুক্ষণ আলাপ করলাম। কয়েকজন মিলে বক্তব্য দিলেন। সবশেষে তানহার বাবা বক্তব্য দিলেন, কারণ তিনি প্রধান অতিথি। অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। তারপর আবার প্রিন্সিপাল সাহেব মাউথটা হাতে নিলেন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই মনকে প্রস্তুত করো, কারণ এখন তোমাদের রেজাল্ট দেওয়া হবে, আর প্রথম থেকে 3য় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হবে। তারপর প্রিন্সিপাল নাম ঘোষণা করতে লাগলেন। প্রথম হয়েছে আমার বন্ধু রাজ। আমি তো অনেক খুশি হলাম। আর এই পুরস্কারটা আমার হাত থেকে নিল রাজ। রাজ তো অনেক খুশি। এভাবে সবার নাম ঘোষণা করা হলো, কিন্তু সবাই অবাক হয়ে গেল যখন তানহার নাম সবার শেষে পাওয়া গেল। যেখানে তানহা সব সময় প্রথম হতো, আর সে এখন সবার পিছনে। ইতিমধ্যেই সবার মাঝে কানাঘুষা শুরু হয়ে গেছে। আমি মাউথ নিয়ে সবাইকে শান্ত করলাম। অনুষ্ঠানটা ভালোভাবে হয়ে গেল। আমাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করেছে শিক্ষকরা, তাই খেতে চলে গেলাম। খাওয়ার সময় তানহা আমার দিকে বারবার করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল।
কিন্তু ওর চোখে চোখ রাখতে আমি পারছিলাম না। এই বিষয়টা আমার বোন যারার চোখকে এড়াতে পারে না। কি রে ভাইয়া, মেয়েটা তোর দিকে এভাবে তাকাচ্ছে কেন? দেখে তো মনে হচ্ছে মেয়েটা কাঁদছে। তোর সাথে কি কিছু হয়েছে নাকি? যারার কাছে কিছুই বলতে চাইছিলাম না, কিন্তু জোর করে সব কিছু শুনে নিল। আমার ভাবিটা তো দেখতে মাশাআল্লাহ, কিন্তু আচরণটা এমন ছিল ভাবতে পারছি না। আরে আমার চেহারাও তো অনেক ভালো, তাই বলে কারো মন নিয়ে খেলতে হবে নাকি? যাই হোক, যারাকে শান্ত করলাম। খাওয়া শেষে বাইরে বের হয়ে আসলাম। তানহা হঠাৎ করে এসে আমার পায়ে পড়ে গেল। নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি মারা যাব, কিন্তু আমি তোমাকে ছাড়া আর থাকতে পারছি না। বুকের ভেতরটা শূন্য হয়ে গেছে, তোমাকে নিয়ে সব সময় ভাবি, তোমাকে ভুলতে পারছি না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এই তানহা, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আমার পা ছাড়ো বলছি, এটা কিন্তু এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, আমি ছাড়বো না। তুমি ভালোবাসি না বললে আমি ছাড়বো না। ধুর, আমারও অনেক রাত হয়ে গেল। অন্তত পাটা তো ছাড়বে। পা এক ঝটকা মেরে ছাড়িয়ে নিলাম। তোমাকে আমি ভালোবাসতে পারবো না, এখন এখান থেকে যেতে পারো। তানহা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও রাজের সাথে দেখা করে আমার পরিবারকে নিয়ে বাসায় চলে আসলাম। কয়েকজন বন্ধু আমার আসার খবর পেয়েই বাড়িতে জড়ো হয়ে গেল। সারাটা দিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটলো। ক্লান্ত হয়ে রাতের খাবারকে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের শব্দে ঘুম ভাঙলো। রাজ ফোন করেছে। হ্যাঁ রাজ, বলো কি হয়েছে? দোস্ত, তানহা সুইসাইড করার চেষ্টা করেছিল। তুই তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আয়। তানহার অবস্থা অনেক খারাপ, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। রাজের কথা শুনে তো পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তানহা, তুমি এরকম কি জন্য করলে? আমিও যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তোমার উপর তো শুধু আমার অভিমান ছিল, আমার অভিমানটাও ভাঙাতে পারলে না। তুমি এরকম কেন করলে? চোখের পানি মুছে শার্টটা গায়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। গাড়িটা ঝড়ের গতিতে চালাতে লাগলাম। একটু পরে হসপিটালে পৌঁছে গেলাম। দেখি তানহার বাবা মা কেবিনের বাইরে বসে আছে। রাজ আর লিজা একপাশে দাঁড়িয়ে আছে। তানহার বাবা আমাকে দেখে দৌড়ে আসলো। নীল বাবা, তান্না আমাকে তোমার ব্যাপারে সব কিছু বলেছে। দেখো না, আমার পাগলিটা তোমাকে পাবে না বলে কি পাগলাম করেছে। আমি জানি যে তোমাকে তান্না অত্যাচার করেছে, কিন্তু এটাও সত্য যে তান্না তোমাকে খুব ভালোবাসে। সেটার প্রমাণ আমরা নিজেরা। প্লিজ আমার মেয়েটাকে বাঁচিয়ে নাও। বলে কাঁদতে থাকলো। আমি বললাম, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছুই দেখতেছি। একটু পর অপারেশন রুম থেকে ডক্টর বের হলেন। দৌড়ে গেলাম। ডক্টর, রোগীর কি অবস্থা? আপনাদের চিন্তার কোনো কারণ নাই, রোগী বিপদসীমার বাহিরে আছে। যদি সময় মতো না নিয়ে আসতো তাহলে কি একটা হয়ে যেত। যাই হোক, এখন আপনারা দেখা করতে আমি বাদে সবাই কেবিনে চলে গেল। একটু পরে আঙ্কেলরা বেরিয়ে আসলেন। নীল বাবা, তান্না তোমাকে ভিতরে ডাকছে। ভিতরে চলে গেলাম। তানহা বেডে শুয়ে আছে। আমাকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। আমি গিয়ে ওর পাশে বসলাম। তানহা, আমি সরি, আর কখনো এমন হবে না। একদম চুপ, কোনো উত্তর নাই। তানহা, আই এম সরি, আমাকে মাফ করে দাও। কোনো কথা নাই। পাশের থেকে একটা সিরিঞ্জ নিয়ে হাতে ধরলাম। তানহা, তুমি যদি এখন কথা না বলো তাহলে এটা আমার হাতে ঢুকিয়ে দিব। এবার নীলের দিকে মাথা ঘুরে তাকায়। ওটা হাত থেকে ফেলে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হাত থেকে সিরিঞ্জটা ফেলে দিলাম। তানহা, আমাকে মাফ করে দাও। আমি সত্যি তোমাকে ভালোবাসি। একবার তো আমার অভিমানটা ভাঙাতে পারতে নাকি? তোমার কিছু হয়ে গেলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম আমি? বলো, আমাকে মাফ করে দিয়েছো। মাফ করতে পারি একটা শর্তে, আমাকে বিয়ে করতে হবে আর এখন কিস করতে হবে। ওই প্রথম শর্ত মানতে পারবো, কিন্তু দ্বিতীয়টা এখন না, সেটা বিয়ের পর। তোমাকে এখন কিস করতেই হবে, না হলে এমন অবস্থা করব যা ভাবতে পারবে না। বলে নীলের মাথাটা টান দিয়ে সূর্যরা নিজের দখলে করে নিলাম। এই পাঠকরা এখনো এখানে কি করছেন? যান, ভাগেন এখান থেকে। আমার বুঝি লজ্জা করে না? যান, বিয়েতে আসবেন সবাই, আর নিজেরা বিয়ে করে মজা নেবেন। বাকিটা ইতিহাস হয়ে থাকবে, সবাই ইতিহাস থেকে পড়ে নেবেন।